আপনাদের নাগরিকদের যদি জিজ্ঞাসা করা হয় আমাদের দেশের নেতা নেত্রীদের নিরাপত্তার জন্য কত টাকা ব্যয় হয় বলুন তো, অনেকেই বলতে পারবেন না। কারণ সংখ্যাটা হিসেব অনেক অনেক বড় অঙ্ক। এক একজন নেতা মন্ত্রী, তারপরে তাদের আমলা, তাদের জন্য নিরাপত্তার যে বহর, কত টাকা তাদের জন্য খরচ হয়ে যায়। আর নাগরিক, বারবার আমি উল্লেখ করেছি, নাগরিকদের নিরাপত্তার কথা কেউ ভাবে না। কারোর মনেও হয় না নাগরিক নিরাপত্তার প্রয়োজন আছে। যারা কাজ করতে বেরোন, শ্রমিক কর্মী, তাদের নিরাপত্তার প্রয়োজন আছে। কারোর মনে হয়, জনদরদি আমাদের দেশের নেতাদের কারো মনে হয় যে সাধারণ শ্রমিক কর্মচারীদের নিরাপত্তার দরকার আছে? যারা কাজ করে খায়, যারা ছোটোখাটো কাজ করে, নাগরিক অধিকার তাদের নেই, তাদের থাকবে না? আমাদের প্রশাসনের মাথায় বসে থাকা আমাদের দেশের নেতা নেত্রীরা মনে করে সাধারণ মানুষের আবার জীবনের মূল্য কী? তারা তো পোকামাকড় বই, বেশি কিছু নয়। আজ আছে কাল থাকবে না। একটা চড়ে বা একটা থাপ্পড় যেমন মাছি কিংবা মশা মরে যায়, এই সাধারণ শ্রমিক কর্মচারীরাও এইভাবে হঠাৎ আছি থেকে নেই হয়ে যায়। তা নাহলে ভাবুন তো, গতকাল যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, আমাদের নাগরিক জীবনে কোনো আলোড়ন পড়েছে? আমরা কেউ ভেবেছি আমাদের ছন্দময় জীবনে কোথাও বিন্দুমাত্র ছন্দপতন হয়নি? আমরা যে যার মতো করে আছি। অথচ ভাবুন, তিনজন মানুষ আমাদেরই সহনাগরিক, তারা গতকাল খুন হয়ে গেছেন। হ্যাঁ, আমি খুন বলছি। প্রশাসনের গাফিলতিতে, মর্মান্তিক প্রশাসনিক গাফিলতিতে খুন হয়েছেন। একজন নয়, তিনজন মানুষ। কিন্তু ওই যে বললাম, গরিব মানুষ, প্রান্তিক মানুষ, তাদের জীবনে তো কোনো মূল্য নেই। এভাবেই তারা হঠাৎ আছি থেকে নেই হয়ে যায়। আর এই নেই হয়ে যাওয়া নিয়ে কোথাও কোনো আলোড়ন পড়ে না, কোথাও কোনো চর্চা হয় না। ভেবে দেখুন, আমাদের দেশের সর্বোচ্চ ন্যায়ালয়, সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছিল কলকাতা সহ আরও ভারতবর্ষের বেশ কয়েকটি শহরে ম্যানহোল পরিষ্কার করবার জন্য মানুষকে নামানো যাবে না, মানুষকে ব্যবহার করা যাবে না। কারণ ম্যানহোলের নিচে ভয়ঙ্কর গ্যাস থাকে, বিষাক্ত গ্যাস। সেই বিষাক্ত গ্যাস যে কোনো মুহূর্তে, যে কোনো সময় প্রাণহানিকর হয়ে উঠতে পারে। বারবার করে নির্দেশ দেওয়া হয়েছিল যে মেশিন দিয়েই কাজ করতে হবে। কিন্তু মেশিন ব্যবহারে অনেক পয়সা খরচ হবে, অনেক সময় লাগবে। তাই মেশিনের চেয়েও তো অনেক বেশি সস্তা মানুষের জীবন, মানুষকে কাজে লাগানো হয়। গতকাল বানতলার লেদার কমপ্লেক্সে যে ঘটনা ঘটেছে, কোনোভাবে সেই ঘটনাটাকে সামান্য ঘটনা বলা যায়? যেভাবে ভেতরের সংবাদ হয়েছে আজকে, প্রথম পাতায় খবরটা বেরোলেও ভয়ঙ্কর প্রশাসনিক ব্যর্থতা নিয়ে কেউ প্রশ্ন তোলেননি। কেন বারবার এমনটা হবে? শুধু তো এই নয়, বারবার ঘটে যাচ্ছে, এমনটাই ঘটে যাচ্ছে। বেঘোরে মানুষ মারা যাচ্ছে। এই মানুষগুলোর কোনো স্বীকৃতি নেই, কর্মী শ্রমিক হিসেবে কোথাও কোনো স্বীকৃতি নেই। কেএমডিএর ঠিকাদার সংস্থার অধীনে এরা কাজ করেন। ফলে কোথা থেকে এরা এসেছেন, কোথায় হারিয়ে গেলেন, তা নিয়ে খুব বেশি চর্চার কোনো অবকাশ নেই। ওই প্রথম কয়েকটা দিন একটু চক্ষু লজ্জা, তারপর সব চেকে সেই। তা না হলে ঘটে চলেছে তো। গতকালই তো প্রথম নয়, এর আগেও হয়েছে। আমি পরিসংখ্যান তথ্য দিয়ে দেখাবো। 2017, 2018, 2019, একের পর এক ঘটেই চলেছে। বেঘোরে মরে যায় মানুষ ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে। বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মানুষ মারা যায়। যেখানে পরিষ্কার মানবাধিকার, যে অধিকারের কথা বলা হয়, মানুষের বেঁচে থাকার অধিকার, সেখানে পরিষ্কার বলা হচ্ছে এই ধরনের কাজে নামাবার আগে যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে, অক্সিজেন দিতে হবে, ডাক্তার রাখতে হবে, এবং যাতে সমস্ত নিরাপত্তার ব্যবস্থা থাকে, তারপরে নামানো যায়। তারপরেও সুপ্রিম কোর্ট
মাত্র কয়েক মাস আগে পরিষ্কার জানিয়ে দিয়েছিল কলকাতা সহ বেশ কয়েকটি শহরে এইভাবে ম্যানহোল পরিষ্কার করবার জন্য মানুষকে নামানো যাবে না। সুপ্রিম কোর্টের নির্দেশ অগ্রাহ্য করা হয়েছে। 3 জন মানুষ, মুর্শিদাবাদের লালগোলা এবং উত্তর 24 পরগনার নাজর থানার এলাকার আর একজন ব্যক্তি, 3 জন মানুষ পর গতকাল বানতলা এলাকার একটা ম্যানহোল পরিষ্কার করতে নেমে, লেদার কমপ্লেক্সের ম্যানহোল পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে সেই গর্তের মধ্যেই নিথর হয়ে পড়েছিলেন। বেশ কয়েক ঘন্টা পর যখন তারা আর উঠছেন না, একের পর এক নামছেন, তারা উঠছেন না, তারপরে যারা কর্তা ব্যক্তি তাদের হুঁশ ফিরেছে, একটু একটু করে বের করে আনা হয়েছে নিথর 3টে দেহ। তাড়াতাড়ি গোটা বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা শুরু হয়ে গেছে। কে দায়ী, কেন এটা হলো দেখতে হবে। আমাদের মহামান্য মেয়র সেখানে পৌঁছেছিলেন, টাকার কথা বলেছেন তিনি, 10 লক্ষ করে টাকা দেওয়া হবে। আসলে মানুষকে এভাবেই কেনা যায়, মানুষের জীবন এভাবেই, মানুষের জীবনের দাম নির্ধারিত হয় বারবার। ওই যে বলছিলাম, পোকা মাকড় মাছির মতো মানুষ মরে যায়, কোথাও কোনো আলোড়ন পড়ে না। আমাদের সহনাগরিকরা যারা প্রতিদিন আমাদের ছন্দময় জীবনযাপনে অভ্যস্ত থাকে, তাদের কোথাও মনে হয় না এটা অন্যায়? শুধুমাত্র প্রান্তিক মানুষ বলে, শুধুমাত্র অসহায় মানুষ বলে তাদের দিয়ে কাজ করানো হবে? ঠিকাদার সংস্থা একেবারে নিয়ম বহির্ভূতভাবে এই অস্থায়ী কর্মীদের কাজে লাগায়, কোনো রকম নিরাপত্তার ব্যবস্থা না রেখে ওই জীবন মৃত্যুর সাথে লড়াই করতে নামিয়ে দেয়। আর কে না জানেন, গরিব মানুষের জীবনটা বাধা থাকে তো আসলে পাকস্থলিতে, খেতে হবে তো, তাই যে কোনোভাবে হোক যদি টাকা পাওয়া যায়। আর তার জন্য একেবারে মৃত্যুর গহ্বরে ঢুকে পড়েন এই গরিব মানুষগুলো ম্যানহোল পরিষ্কার করতে। নর্দমার গভীরে বিষাক্ত গ্যাস রয়েছে সেখানে, কখনো কখনো মর্মান্তিকভাবে এভাবেই তারা মারা যায়। একটা দুটো ঘটনা নয়, নিছক ব্যতিক্রম নয়, বারবার এই ঘটনাগুলো ঘটেই যায়। আমরা চুপ থাকি, প্রশাসনের কর্তারা ওই স্তোত বাক্য দেয়, তারপর সব ঠিক হয়ে যায়। এভাবে মানুষ মরে, আমাদেরই সহনাগরিক, আমাদেরই পাশে হাঁটা চলা একটা মানুষ মুহূর্তের মধ্যে নিথর হয়ে গেল। আমরা দেখলাম মাত্র কিছু টাকার জন্য ঘরে অভাব, পরিবারটাকে একটু চালাতে হবে, তাই জন্য এমন জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে প্রতিদিন নেমে পড়ে কর্মী শ্রমিকদের জীবনের কোনো নিরাপত্তা নেই, কোথাও নেই, সর্বত্র নিরাপত্তাহীনতার এক বিস্তৃত বলয়। কে বলবে কর্মী শ্রমিকদের জীবনের নিরাপত্তার কথা? নেতাদের নিরাপত্তা দরকার। সমস্ত নেতারা, তাদের জন্য নিরাপত্তা বলয়, তাদের জন্য অত্যাধুনিক সমস্ত নিরাপত্তার আয়োজন। আর যাদের ভোটে, যাদের জন্য তারা ওই জায়গায় পৌঁছন, তাদের কথা কেউ ভাবে না। নাগরিক এভাবেই হারিয়ে যায়। আসলে নাগরিকরা ব্যক্তিত্বে বিচ্ছিন্ন, তাই তাদের আওয়াজ পৌঁছয় না। আবার কিছু পাবার জন্য নাগরিকরা রাজনৈতিক দলের আনুগত্যের আওতায় চলে যায়, ফলে সব শেষ হয়ে যায়। গতকাল 3 যে মানুষ প্রাণ হারিয়েছেন, আসলে খুন করা হয়েছে। আমি আবারও বলছি, প্রশাসনিক গাফিলতিতে খুন হয়েছেন এরা 3 জন মানুষ, একেবারে প্রান্তিক গরিব ঘরের মানুষ। তাদের মধ্যে একজনের বয়স শুনলে অবাক হবেন, 60 বছর। ফরজেম শেখ মুর্শিদাবাদের লালগোলা থেকে এসেছিলেন, ঘরেতে অভাব ছিল, 60 বছর বয়স হয়ে গেছে। আমরা আমাদের এই 60 বছরের মাপকাঠিটাকে সিনিয়র সিটিজেন বা প্রবীণ হয়ে যাওয়ার কথা বলি। প্রবীণ হয়ে গেছিলেন তিনি, তারপরেও এই বিপজ্জনক কাজে তাকে আসতে হয়েছিল। আসলে আসতে বাধ্য হয়েছিলেন তিনি, উপায় নেই তো, ঘরে তো অভাব। ওই যে আমাদের চারপাশে এখন উন্নয়নের বার্তা, উন্নয়ন আর উন্নয়ন, চারদিকে নাকি উন্নয়ন ছড়িয়ে পড়ছে, আর তার মধ্যে এই ধরনের ঘটনা বারবার ঘটে যায়। কেউ প্রশ্ন করবেন না, কেউ জানতে চাইবেন না যে এত উন্নয়ন যদি, তাহলে 60 বছরের একজন বৃদ্ধ মানুষ এই বিপজ্জনক কাজে আসেন কেন? কোনো রকম নিরাপত্তার অবকাশ না রেখে এরকম একটা বিপজ্জনক জায়গায় যেতে সম্মত হন? তার নিজের প্রাণের ভয় নেই, মায়া নেই? আছে, কিন্তু প্রাণের মায়ার থেকেও খিদের টান অনেক বেশি। পরিবারের খিদে কি করে মেটাবে সে?
পয়সা দরকার, পয়সা। তাই এই বিপজ্জনক কাজে রাজি হয়ে যান তারা। ফরজেম শেখ আর একজন হাসিবুর রহমান, তার মাত্র ২৬ বছর বয়স, জীবনটাকে চিনতে শিখছিলেন সবে, তার পরিবার আছে, পরিবারে অভাব আছে, সেও নেমে গেছিলেন, একজনের পরে আর একজন, তারপর আর একজন। ভাবছিলেন যদি একজনকে তুলে আনা যায়, হয়তো এমনটাও হতে পারে। ফরজেম শেখ প্রথম যখন গেলেন আর ফিরছেন না, তখন তারপরে হাসিবুর রহমানের মনে হলো মানুষটা ফিরছে না কেন, একটু দেখে আসি তো। তিনিও কোনো নিরাপত্তার অবকাশ না রেখে নেমে পড়েছিলেন, হয়তো দায় থেকে যে মানুষটাকে তুলে আনতে হবে। আসেননি তিনি। তারপরে সুমন সর্দার, তিনিও আর ফেরেনি, তার বয়স ৩২ বছর। তিনটে মানুষ। রাজনৈতিক চাপানো তো শুরু হয়ে গেছে, বিভিন্ন জন বিভিন্নভাবে বলছে, কিন্তু চর্চা যাকে বলে, আলোড়ন তোলা যাকে বলে, সেটা কোথাও নেই। আমাদের বইমেলা আছে, আমরা বইমেলাতে যাচ্ছি, আমরা হাসি ঠাট্টা মশকরায় মেতে আছি। তিনটে মানুষ এভাবে বেঘোরে পোকা মাকড় মাছির মতো মরে গেল, আমরা চুপ করে রয়েছি। আমরা কেউ প্রশাসনের দিকে সেভাবে আঙুল তুলছি না, কারণ আমাদের অভ্যাস নেই, আমরা মেনে নিতে শিখেছি। মেনে নিতে 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 কোথায় পৌঁছবো আমরা? এটা কি ব্যতিক্রম? একেবারেই নয়। আপনাদের মনে করিয়ে দিই, 2017-তে গার্ডেন রিচ এলাকায় এই ধরনের ঘটনা ঘটেছিল। তারপর 2019-এও একই ঘটনা বারবার ঘটে। আর তারও আগে যদি বলি, বাম আমলেও এই ধরনের ঘটনা বারবার ঘটেছে। আমরা বারবার বলেছিলাম পুরসভার কাজ করবার জন্য এখনও কেন ম্যানহোল পরিষ্কার করতে মানুষকে নামাতে হয়, কেন যন্ত্র কাজ করে না? কোথাও কোনো উত্তর মেলেনি। দেখা হবে, দেখা হচ্ছে, এইভাবেই চলেছে। আমি 2014-র একটা ঘটনা আপনাদের উল্লেখ করি। গার্ডেন রিচ এলাকায় হঠাৎ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিলো। একটা এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল, তার পড়ে গেছিলো, তার নাকি ছিঁড়ে যায়। তার জন্য বিদ্যুৎ কর্মীরা, তারাও অস্থায়ী কর্মী ছিল, তারা বিদ্যুৎ তার সারাতে গিয়েছিলেন। ওখানে যাবার পরে হঠাৎ করে তার সারাতে গিয়ে, তারটা তুলতে গিয়ে সেখানেই বিদ্যুৎ বিভাগের যারা অস্থায়ী কর্মী, তারা পরপর 3 জন মারা যান। তারপরে কি জানা যায় যে ওই তারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা উচিত ছিল, কিন্তু বিদ্যুৎ বিভাগের বড় কর্তারা ওই আড্ডায় মশগুল ছিলেন, তারা ভুলে গেছেন ওই এলাকার যেখানে তারটা ছিঁড়ে পড়েছে সেখানকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে তারা ভুলে গেছিলেন। তাদের ভুলের মাসুল দিতে হয়েছিল 3টে তরতাজা প্রাণ। এইভাবে চলছে, প্রশ্ন ওঠে না, কোথাও প্রশ্ন ওঠে না। ওই যে বললাম, প্রান্তিক মানুষ, গরিব মানুষ, এরা তো মারা যাবে বলেই জন্ম নেয়, এরা তো বেঁচে আছে, এটাই আশ্চর্যের। আহা, কত দিন ধরে এরা বেঁচে থাকে, দিন কাটায়, সংসার করে, এটাই তো আশ্চর্যের। তারপরে আবার জীবনের নিরাপত্তার দরকার কি? বেঁচে থাকাটাই এদের কাছে যথেষ্ট। আমরা মেনে নিয়েছি, এইরকম একটা বার্তা সর্বত্র ছড়িয়ে দিয়েছি। আমাদের লজ্জা করে না, আমরা লজ্জা পেতে ভুলে গেছি। আমাদেরই সহনাগরিক এইভাবে প্রশাসনের গাফিলতিতে ধারাবাহিকভাবে মৃত্যুর মুখে চলে যায়, খুন হয়ে যায়, তারপরেও আমরা চুপ থাকি। আমরা তো মানুষ। আমরা বইমেলায় যাব, আবারও বইমেলায় যাব, নানা বিবেক আবেগের কথা বলবো, অনুভূতির কথা বলবো, কিন্তু আমারই চারপাশের প্রান্তিক গরিব মানুষগুলো এভাবে বেঘরে মরে গেলে চুপ থাকবো, তা নিয়ে খুব একটা আলোড়ন পড়বে না। আলোড়ন পড়বার দরকার নেই তো, কারণ এরা তো আর ওই উপরতলার কিছু নিয়ন্ত্রকের ভূমিকায় নেই। আমাদের ভাবনা, আমাদের চিন্তা, আমাদের বোধকে নিয়ন্ত্রণ করে তো উপরতলার কিছু জন। সমস্ত উপকরণগুলো তো এদের হাতে। তাই একেবারে প্রান্তিক গরিব মানুষগুলো যদি এভাবে মরে যায়, কার কী বা যায় আসে? এভাবেই প্রত্যেক দিন প্রতিনিয়ত চলছে, চলবেও। কে কি বলেছিলেন কালকে দায় সারা গোছের? কেন শাস্তি পাবেন না? সুপ্রিম কোর্টের রায় থাকা সত্ত্বেও এভাবে হলো কেন? তার জন্য কেন শাস্তি হবে না? প্রশ্ন উঠবে না? সর্বস্তরে প্রশ্ন ওঠা উচিত নয়? আপনি আমি সবাই প্রশ্ন করব না আমাদের মহানাগরিককে, যে আপনি বলছেন ক্ষতিপূরণ দেবেন, দেখা হবে কে দায়ী? ঘটনা ঘটে যাবার পর, আর এটা তো প্রথম নয়, একের পর এক ঘটছে, আপনি দায় স্বীকার করুন, আপনি পথ থেকে সরে দাঁড়ান। সরে দাঁড়াবার দাবি করাটা গণতান্ত্রিক দেশের নাগরিক ভুলে যাচ্ছেন। এটাই হচ্ছে সব থেকে আশ্চর্যের। আমরা বারবার এই প্রশ্নগুলোকে তুলবই।
কারণ এই যে মৃত্যু মিছিল, এটা নিছক হঠাৎ আকস্মিক কোনো দুর্ঘটনা নয়, এটা আসলে খুন। আবারও বলছি, প্রশাসনের ভয়ঙ্কর গাফিলতি, ভয়ঙ্কর ভয়াবহ উদাসীনতায় মানুষ এভাবে খুন হয়ে যায়। আর গর্জে উঠতেই হবে, বলতেই হবে। এই খুনের বিরুদ্ধে যদি আমরা বলতে না পারি, তাহলে আমরা কিসের মানুষ? তথাকথিত বৃহৎ পুঁজি চালিত মিডিয়ায় কালকেই পরেই শেষ হয়ে গেছে এই আলোচনা। কেউ আলোচনা করবেন না, কারোর দায় নেই। কোথাকার মুর্শিদাবাদের লালগোলার প্রান্তিক এলাকার চালচুলোহীন কয়েকজন মানুষ, তারা মারা গেছে, কী এমন ক্ষতি হয়েছে? কারোর তো কিছু হবে না। তার চেয়ে বরং সরকারের বিজ্ঞাপন আছে না, বড় বড় বিজ্ঞাপন আমি দেখাবো। যারা মনে করেন যে আমরা সঠিক খবর পাবো বড় সংবাদ মাধ্যমের কাছ থেকে, তাদের চেহারাটা আমরা দেখাবো, আমরা বলবো, বারবার প্রশ্ন তুলবো। এই যে আমি এতগুলো কথা বললাম স্বল্প পরিসরে, খুব বেশি মানুষের কাছে হয়তো পৌঁছবে না, কিন্তু বিশ্বাস করুন এই কথাগুলো বলা খুব দরকার, ভীষণ দরকার, শোনা দরকার। এই কথাগুলো যদি বলতে না পারেন, যদি শুনতে না পারেন, তাহলে চারপাশটাকে চিনতে পারবেন না। যেভাবে আমাদের চারপাশটাকে চেনাবার চেষ্টা করছে তথাকথিত বড় পুঁজি নিয়ন্ত্রিত মিডিয়া, সেটা আসলে মিথ্যে। আপনারা মিথ্যের ফানুষের মধ্যে চলে যাচ্ছেন। বাস্তবটা সম্পূর্ণ আলাদা। সেই আলাদা বাস্তবটা এখানে রয়েছে। এই যে মরে যায় মানুষগুলো বেঘরে প্রতিদিন, শ্রমিক কর্মচারী, তাদের উপরে নির্মম অত্যাচার নেমে আসে, সেটাই বাস্তব। সেই বাস্তবতার পরিসরটা অনেকটা বড়। আমাদের চিনতে হবে, আমাদের জানতে হবে। আজ এই বিষয়ের উপরেই কথা বলবো। আর কতদিন এভাবে আমরা চুপ করে এই খুনগুলোকে মেনে নেব, দেখে যাব উদাসীন দর্শক হয়ে? আর কতদিন? আমাদের ঘরের পরিবারের কারোর কিছু হয়নি বলে আমরা চুপ করে থাকি, তাই তো? কিন্তু ভেবে দেখুন তো, এই মানুষগুলোই আসলে আমাদের ব্যবস্থাপনাটাকে ধরে রেখেছে। এরা কাজ করে বলেই আমাদের সভ্যতা, আমাদের সমাজ চলছে। বিনিময় এদের শুধু মৃত্যুর পরোয়ানা সামনে ঝুলিয়ে রাখি আমরা, এদের কোনো নিরাপত্তা দিই না। প্রতিদিন ভয়ঙ্কর এক নিরাপত্তাহীনতার মধ্যেই এরা থাকেন। প্রত্যেক দিন জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়েন এরা। আর তারপরেও আমরা আমাদের চারপাশকে সভ্য জগৎ বলি, সভ্য সমাজ বলি। আমাদের লজ্জা করে না, কারণ কেউ আমাদের প্রশ্ন করতে শেখায়নি। আসুন আজ একটু প্রশ্ন করতে শিখি। আমাদের সঙ্গে রয়েছেন মিরাতুন নাহার, শিক্ষাবিদ, এবং আমাদের সঙ্গে সাংবাদিক রূপম চট্টোপাধ্যায় রয়েছেন। আমি তাদের প্রতিক্রিয়া নেব। মিরাতুন যে এতক্ষণ ধরে আমি বললাম, আসলে আমার মনে হয়েছিল বলা দরকার, কেউ বলছে না। এই ঘটনাটার পর কোথাও মনে হয় না, আমরা দেখি একটা ঘটনা, কিছু চর্চা হয়, কিন্তু এই যে ঘটনাটা এইভাবে আজকে তো নয়, আমি এর আগেও এই বিষয়টা নিয়ে লিখেছি, বলেছি, কিন্তু কোথাও কিছু হয় না। ভারী অসহায় লাগে যে বলে যেতে হয় আমাদের, কোথাও কোনো আলোড়ন পড়ে না। এত বড় একটা ঘটনা, তিনজন মানুষ। আমি দেখাবো আমাদের মেয়র কি বলেছেন, কিভাবে দায়সারা-গোছের কথাবার্তা তিনি বলেন। এইভাবেই চলবে কেন? মানুষের মধ্যে কোনো প্রতিক্রিয়া হয় না। আমি যেটা বলছি, একটা পোকা মাকড় মাছি মশার মতো মানুষ টপাটপ এভাবে মরে যায়, এই আছে এই নেই এরকম হয়ে যায়। তারপরেও আমাদের নাগরিক সমাজে কোনো আলোড়ন পড়ে না কেন? দুদিক থেকে তুমি প্রশ্নটা তুলেছ যে প্রশাসন আজকে ঠিক কোন ভূমিকা পালন করছে আমরা বুঝতে পারছি না, বুঝতে আমরা ব্যর্থ হচ্ছি। এরকম নির্মম ঘটনা যখন আমরা তার মুখোমুখি হচ্ছি, সেই ঘটনা একটা দিক। আর একটা দিক তুমি এতক্ষণ ধরে যে বললে, সেদিকটাও তাতে কষ্ট হয়েছে যে আমরা কি বসে বসে দেখবো? আমরা নাগরিকরা, এই রাজ্যবাসীরা গণতান্ত্রিক একটা দেশে বসে জনগণের অন্যতম অংশ, তাদের এইরকম ভাবে জীবন থেকে, দুর্বিষহ জীবন বলে সেই জীবন থেকে মুক্তি পাওয়া দেখব? এটা কি মুক্তি বলে মানব? আমরা কি করে মেনে নিচ্ছি? এই দুটো প্রশ্ন তুমি তুলেছ। প্রশাসনের যে প্রধান এবং প্রশাসনিক ব্যবস্থায় যারা রয়েছে, নেতৃত্বে যারা রয়েছে, তাদের গাফিলতি এবং আমাদের নীরব দর্শক হয়ে থাকা, এই দুটোর দিকে তুমি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছ। আর যে ঘটনার কথা বলছো, সেটা অত্যন্ত নির্মম ঘটনা, নিদারুণ ঘটনা, নৃশংস হত্যার ঘটনা।
এবং যাদের জীবনে কিছুই নেই, সেই জীবনে শুধু প্রাণটুকু ধুকধুক করতো, সেটুকুও ফুরিয়ে যাওয়া, মিটমিট করা আলোর মতন। আমার শুনতে শুনতে, তোমার কথাগুলো শুনতে শুনতে দুটো কথা ভীষণ বেশি করে মনে পড়ছিল। মনে হচ্ছিল যে অর্থই সমস্ত অনর্থের মূল। অর্থ মানে টাকা পয়সা। এই যে এত অনর্থ আমরা দেখছি, তার মূল কিন্তু অর্থ। কারণ কিছু মানুষ এই অর্থের পেছনে ছুটছে, আরো অর্থ চাই, আরো চাই, আরো চাই। প্রশাসনিক ব্যবস্থাপনার সঙ্গে যারা যুক্ত, তাদের অর্থ লোভের সীমা পরিসীমা নেই। টাকা পয়সা, তারা ভুলেছে মনুষ্য জীবন বা মানুষের জীবনের অর্থ বা প্রাণের মূল্য বা প্রাণের অর্থ, এটা ভুলেছে। অর্থ শব্দটার দুটো দিক আছে, একটা হচ্ছে অর্থ, টাকা পয়সা, আর একটা হচ্ছে জীবনের অর্থ। এই দুটোর মধ্যে প্রথমটাতেই তারা মৌতাতে রয়েছে, আরো কত অর্থ পাওয়া যায় এবং জনসম্পদ লুটপাট করে। আর দ্বিতীয় দিকটা তারা একেবারেই ভুলে গেছে। এটা আমার একটা কথা মনে হলো, যার জন্য এইরকম প্রাণ, তুমি বারবার বলছো, প্রাণের কোনো প্রাণের কোনো মূল্য কেউ দিতে পারে না। অথচ আমরা কি দেখছি না, ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, প্রায়শই ঘটনা ঘটছে। নির্লজ্জ ভাবে ক্ষতিপূরণের কথা বলা হয়। প্রাণের মূল্য ক্ষতিপূরণ দ্বারা হতে পারে? যারা দেয় তারা কতখানি নির্মম হলে তবে এটা করতে পারে। এইসব কথাগুলো মনে হচ্ছে। আর একটা কথা ভীষণ ভাবে মনে হচ্ছে, যেটা তুমি এখনো হয়তো তুলবে। আজকে দুটো কথা, এর পরের প্রসঙ্গে দুটো কথা আমার খুব বেশি করে মনে হচ্ছে। একটা হচ্ছে প্রশাসনিক ব্যবস্থাপনার মাথায় যিনি রয়েছেন, তিনি শব্দের মূল খুঁজতে 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 বোধহয় জীবনের সবকটা দিন কাটিয়ে যান। শব্দের সঙ্গে শব্দের মিল খোঁজেন। আমি পেপারেই দেখছিলাম, তোমার খবরটা তোমার কাছ থেকে জানবার পরে পেপারটা ভালো করে দেখলাম, সংবাদপত্র। বেঙ্গল মিন্স বিজনেস। একদম, আমি এই প্রসঙ্গটা আসবো। কথাটা লক্ষ্য করো, বেঙ্গল মিন্স বিজনেস। মিলটা ভালোই করেছেন, ভালো, কিন্তু তার সারবত্তা কোথায়? বাংলা মানে ব্যবসা, আর ব্যবসা কথাটার অর্থ, বাণিজ্য কথাটার অর্থ কি খুব ভালো? শুধু অর্থ, শুধু অর্থ, শুধু অর্থ। বাণিজ্যের লক্ষ্য অর্থ। ফলে তিনি আর বাংলাটা যখন বলছেন, তখন কিন্তু আর মেলাতে পারলেন না। বাংলা মানে উৎকর্ষ। তখন আর মিলিয়ে শব্দের মিল খুঁজে পেলেন না। জ্ঞান বুদ্ধির সীমাবদ্ধতা আছে, বোঝা যায়। শব্দের মূল খোঁজাতেই তার সাধনা চলে। তো আমার মনে হচ্ছে বাংলা মানে, যদি তিনি এটা করতেন, তার জন্য ভালো হতো বিজ্ঞাপন। কেন বলছি? আজকের দুটো, একটা ইংরেজি অত্যন্ত নাম করা সংবাদপত্র, তথাকথিত নাম করা নয়, সত্যি অর্থে নাম করা, সেরকম একটি সংবাদপত্র, এবং আরেকটি বাংলা সংবাদপত্র, সেটা তথাকথিত নাম করা, সর্বাধিক প্রচারিত। দুটোতেই দেখলাম প্রথম পাতা জুড়ে বিশাল বিজ্ঞাপন, এবং সেখানে একজন ব্যক্তির স্তুতি, প্রশংসা বলবো না, স্তুতি না, তারই নেতৃত্বে বাংলা সর্বাঙ্গীন উন্নয়নের পথে এগিয়ে চলছে। প্রথম পাতাটা উল্টাও, বিজ্ঞাপন, মস্ত বড় বিজ্ঞাপন। বাংলা মানে, উনি এরপরে লিখুন, বাংলা মানে বিজ্ঞাপন। তার পাতাটা উল্টাও, প্রথম খবরটি তুমি যেটা বললে আজকে আলোচ্য বিষয় করেছো, ধন্যবাদ বলতে গিয়ে আমার খারাপ লাগছে, কারণ যে প্রাণ গেল গুলো গেল, সেখানে বসে আজকে আমরা তাদের প্রতি তোমার কষ্ট হচ্ছে তাদের কথা ভেবে, আর আমি তোমাকে ধন্যবাদ জানাবো আলোচনা করছো বলে, সেটা পারবো না, সম্ভব নয়। কিন্তু তার প্রথম পাতার প্রথম খবরটা কি? এই নির্মম খবর, এই খুনের, তুমি যেটা খুন বলেছো, আমি ঠিক মনে হচ্ছে ঠিক বলেছো, হত্যার খবর, জীবন কেড়ে নেওয়ার খবর, জীবনের অর্থ না বুঝে অর্থটাকে নিরর্থক দিয়ে সেই জীবনগুলো নিরর্থক জীবন যাপন করে, সেই খবর। প্রাণের এরকম রূপ হতে পারে? তো আমি প্রথম পাতার বিজ্ঞাপন আর পাতা উল্টালেই যে খবর, দুইয়ের মধ্যে প্রচন্ড গরমিল, অমিল দেখতে পেয়ে আতঙ্কিত হচ্ছি। আর আরেকজন শব্দের মিল বার করে করে নিজের পাণ্ডিত্য জাহির করছে, উন্নয়নের সর্বাত্মক সাধিকা হয়ে যাচ্ছে।
এর মতো মূর্খত্ব আর হতে পারে না। আমি আমার সেটাই আজকের দিনে কথা বলতে হচ্ছে বলে আমার খুব কষ্ট হচ্ছে। সরকারের কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। এদের প্রাণগুলো সত্যি সত্যি তুমি ঠিক বলেছো, কীট পতঙ্গ পোকামাকড়ের মতন এদের মূল্য তার কাছে। তিনিও তো যিনি প্রধান আজকে প্রশাসনিক ব্যবস্থাপনার, তিনিও তো এরকম অর্থাভাবের জীবন যাপন করেছেন। আজকে তিনি অর্থ চিনেছেন, আর এদের জীবনের কোনো অর্থ তিনি মানতে চান না। এটা আমার প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তর দিতে তিনি বাধ্য। সমস্ত নাগরিক যেন এই প্রশ্নে উত্তাল হয়ে ওঠে। আজকে আমরা বিজ্ঞাপন দেখব, তারপরে নিষ্ঠুর খবর দেখব, আমরা বলবো বাংলা মানে বিজ্ঞাপন, এটাই বলবো। তাকে আমি শিখিয়ে দিলাম বেঙ্গল মিন্স বিজনেস আর বাংলা মানে বিজ্ঞাপন, এটাই বলুন। এরপর থেকে তার মাথায় আসছিল না। উৎকর্ষের ধারে কাছে নেই আজকে। উৎকর্ষ কাকে বলে? ওপর থেকে টেকনোলজি ব্যবহার করে। এখানে টেকনোলজি কেন হার মারলো? কেন প্রাণগুলোকে এইভাবে দিতে হলো? কেন কোনো সুরক্ষা ব্যবস্থা ছিল না? সরকারি সুরক্ষা ব্যবস্থা ছিল না, বারংবার সতর্ক করা সত্ত্বেও ছিল না। আমার তো মনে হয় এখনই এদেরকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো উচিত। এই খুন এবং হত্যার পশ্চাতে উদ্দেশ্যমূলকভাবে এগুলো করা, মানুষের প্রাণের মূল্য দিতে না পারা, জীবনের অর্থ বুঝতে না পারা, তার জন্যে এদেরকে যে প্রাণ দিতে হলো খিদের জ্বালা মেটাতে, পুরো প্রাণ জীবন যন্ত্রণা থেকে মুক্তি পেল। লজ্জা করে না? এরপরে এরা কি করে বেঁচে থাকে? যারা এর পশ্চাতে এই ভূমিকা পালন করছে, এদের জীবন কেড়ে নেওয়ার ভূমিকা, জীবনকে অর্থহীন করে করে তোলার ভূমিকা, তাদের লজ্জা বলে কিছু নেই, তাদের বোধ বলে, অনুভূতি বলে কিছু নেই। তাদের ক্ষমতাটা বলছে, ক্ষমতা আর অর্থ। এখন যদি মানুষ এদেরকে এখনো পর্যন্ত বুঝতে না পারে, চিনতে না পারে, এখনো যদি বিজ্ঞাপনে বলে, এখনো যদি, এবার এটা শেষ কথা বলবো, একেবারে মাথার উপরে থাকা সমস্ত সংবাদপত্রের মাথার উপরে রয়েছে যে সংবাদপত্রগুলো, সেগুলো যদি এই গরমিলকে এভাবে নিজেরা প্রশ্রয় দেয়, সেখানেও তো অর্থই যে সমস্ত কিছুকে নিরর্থক করে দেবে। বিপুল টাকার বিজ্ঞাপন, আর তারপরে এরকম প্রাণের মূল্যহীনতা। কি বলবো? মানুষ আজকে, মানুষের সভ্যতা আজকে প্রশ্নের সম্মুখীন। কোথায় সভ্যতা? বেশ, আমি রূপম চট্টোপাধ্যায়ের কাছে আসি। রূপম বাবু, সত্যি আজকে প্রত্যেকটা বড় বড় খবরের কাগজে প্রথম পাতায় আমি দেখেছি যে বাংলা মানে উৎকর্ষ, আর তারপরেই এই খবরটা প্রথম পাতায় রাখতে হয়েছে, বোধহয় বাধ্য হয়ে আজকে রয়েছে, তারপরে এই খবরটার কোথাও খুঁজে পাওয়া যাবে না। কারণ এগুলো তো ধারাবাহিকভাবে হচ্ছে। তিনজন মানুষ এভাবে বেঘোরে মারা গেল। আমাদের মেয়র সাহেব যেভাবে বললেন যে দেখা হবে, তা প্রথমেই মনে হয় না যে সুপ্রিম কোর্টের একেবারে পরিষ্কার নির্দেশ থাকবার পরেও তাদের শাস্তি হবে না কেন? কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? ভয়ঙ্কর গাফিলতি করেছেন তো তারা। বিষয়টা প্রথমেই বলি যে ভারতীয় সংবিধানে জীবনের অধিকার দেয়া আছে, রাইট টু লাইফ। একদম বাঁচার অধিকার আছে। এবার বাঁচার অধিকার যদি থাকে, তাহলে যে রাষ্ট্রে আমরা বাস করি সেখানে যে সরকার থাকে, সেই সরকারের সর্বাধিক যে বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে সেটা হচ্ছে প্রতিটি মানুষ যাতে বেঁচে থাকতে পারে, কোনোভাবেই তাদের জীবন বিপজ্জনক না হয়, এবং বিপজ্জনক কাজে হোক, বিপজ্জনক ভাবে হোক, বিপজ্জনক পরিবেশে হোক, একটা মানুষকে করতে না হয়, তার জন্য সরকার সমস্ত রকম ব্যবস্থা নিতে হবে। আশ্চর্যের বিষয় হচ্ছে এইবার দিল্লিতে প্রচন্ড শীতে 474 জন মানুষ মারা গেল। কিন্তু এই প্রথম পড়লো না, প্রতিবারই শীত হয়, প্রবল ঠান্ডা নামে দিল্লিতে, কিন্তু যারা মারা গেলেন সংখ্যাটা 474 জন। এবং আরো একটি সংস্থা বলছে যে আরো 11 জন মারা গেছে যারা দিল্লিতে ওই বাড়িগুলোতে থাকতে এসেছিল, তারা দিল্লিতে থাকেন না, দিল্লির বাসী নয়, তারা আরো 11 জন ওই কোনো কারো আত্মীয় স্বজনের বাড়িতে এসে মারা গেছে। তাদেরকে বাদ দেওয়া হয়েছে। যারা যে দিল্লিতে ভোটার কার্ড আছে, যারা মানুষ হিসেবে চিহ্নিত, এমন 474 জন মারা গেছে। দায়টা কার? কে জেনে শুনে এই লোকগুলোকে মিনিমাম একটু প্রোটেকশন দিতে পারলো না?
75-76 বছর স্বাধীনতার পরে শুধু শীতে মানুষ মারা যায় একটা বিত্তপ্রধান দেশে, একদম। এটা একটা আশ্চর্যের বিষয়। ঠিক একইভাবে দেখি কুম্ভকে, কুম্ভ মেলাকে যেভাবে বিজ্ঞাপিত করা হলো, একটু আগে যদি বলছিলেন, যেভাবে বিজ্ঞাপিত করা হলো যে 45 দিন ধরে 2 লক্ষ কোটি টাকার বিজনেস হবে বলে গোটা ব্যবস্থাকে সাজানো হলো, সেখানে পদপিষ্ট হয়ে কত মানুষ মারা গেছেন সংখ্যার সাথে নিখোঁজ নিখোঁজ এই ব্যাপারটা যদি মেলানো হয়, এবং ওখানকার যে স্থানীয় সংবাদদাতা তাদের কাছে যারা এসে ইয়ে করেছেন, পুলিশের কাছে যতগুলো অভিযোগ জমা পড়েছে সবগুলো যদি জড়ো করা হয় তাহলে 100 ব্যক্তি মানুষ ওখানে মারা গেছে। কিন্তু কারো কোনো হেলদোল নেই, কারণ ব্যবস্থা একটা করে রেখেছেন। যখন যোগী আদিত্যনাথ যখন জলে নেমে তিনি স্নান করছেন, তখন শুধু ভগবানের উপর তিনি ভরসা করছেন না, তার বডিগার্ড চারদিকে ছড়িয়েছে। তিনি স্নান করছেন কুম্ভতে, চারিদিকে তার দেহরক্ষী, সমস্ত দেহরক্ষী পরিবৃত হয়ে তিনি স্নান ছাড়ছেন। এই হচ্ছে তার ভণ্ডামের নমুনা। সাধারণ মানুষ যখন স্নান করে ফিরছে তখন তারা পদপিষ্ট হয়ে মারা। কলকাতার বুকে বহুদিন ধরেই এই ম্যানহোলে মানুষ নামানো হচ্ছে, যেটা তুমি ঠিকই বলেছো, সুপ্রিম কোর্টের গাইডলাইন আছে, তাতে কলকাতা, বম্বে, পুনে সমেত প্রায় 18টি রাজ্যের রাজধানীতে এই নিকাশি ব্যবস্থাগুলোকে বলা হয়েছে এগুলো পুরনো শহর, এর নিকাশি ব্যবস্থার সঙ্গে প্রযুক্তিকে জুড়তে হবে, মানুষকে নয়। কারণ এই নালাগুলো বা নর্দমাগুলোতে কয়েকশো বছর ধরে প্রবাহমান যে নোংরা জল, দূষিত জল এবং আবর্জনা জমে এখানে মিথেন গ্যাস তৈরি হয়। যে মিথেন গ্যাসের মধ্যে একটা মানুষ পড়ে গেলে মাত্র যদি খুব ভালো বেশি সময় বেঁচে থাকে, তাহলে তার আয়ু হচ্ছে ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট। মিথেনের মধ্যে একটা মানুষ 15 থেকে 20 মিনিট বাঁচতে পারে না। অক্সিজেনের বদলে তারা মিথেন গ্যাস গুলোকে নিচ্ছে, তার ফুসফুসে ঢুকছে এবং তার ফুসফুস রকেটে হয়ে যায়, এবং ভীষণ যন্ত্রণাময় এই মৃত্যুটা। সে বাঁচতে চাইছে, সে জোরে জোরে নিঃশ্বাস নিতে চাইছে, আর তত বেশি মিথেন গ্যাস তার শরীরে প্রবেশ করছে এবং আলটিমেট তাকে মরতে হচ্ছে। এই যে নির্মম ভাবে মানুষগুলোকে মরতে হচ্ছে, এটা বছরের পর বছর হচ্ছে, এবং কলকাতার উন্নয়নের সঙ্গে এই বিষয়টা যুক্ত। অর্থাৎ উন্নয়নের কথা বলা হচ্ছে, উন্নয়নের বিজ্ঞাপন হচ্ছে, উন্নয়নের দাবি করা হচ্ছে, উন্নয়নের প্রচার করা হচ্ছে, অথচ যাদের ঘাড়ে চেপে এই উন্নয়নগুলো হচ্ছে তাদের নিরাপত্তা একেবারে শূন্যের তলানিতে। একদম। আমার মনে আছে আমরা যখন আকাশ বাংলায় কাজ করতাম সেক্টর 5-এ প্রথম, তখন সেক্টর 5 এত গড়ে ওঠেনি, হবে গড়ে উঠছে সেক্টর 5 বিল্ডিং গুলো। একদিন আমি অফিসে বসে আছি, কাজ করছি, হঠাৎ শুনলাম পাশে ইনফিনিটি বিল্ডিং এর উল্টো দিকে আরেকটা বিল্ডিং, সেখান থেকে একটা লোক উপর থেকে পড়ে গিয়ে মারা। ক্যামেরা ছুটলো, একদম স্ক্রিপ্ট লিখে ফেললো, সঙ্গে সঙ্গে তাতে প্রচার করা হলো। আমরা এই সপ্তাহে কাছে ছিলাম, তখন কোনো সংবাদ মাধ্যম অফিস ছিল না, সল্ট লেকে আমরা প্রচার করলে একজন মানুষ মরছে। তখন ঘোরতর বাম জমানা, বামরা তখন একেবারে মধ্য গগনে। এই মৃত্যুর খবরটা হলো, তারপরেও যে অসংখ্য বিল্ডিং ওখানে তৈরি হয়েছে, প্রচুর বিল্ডিং কখনো রং করতে গিয়ে, কখনো নির্মাণ কাজে সাথে যুক্ত হয়ে গেছে, কখনো ঢালাইয়ের কাজে, ওখান থেকে কপাটপ লোক কর্তব্য মন। শেষ মর্মান্তিক মৃত্যুটা আমরা দেখলাম যখন সাউথ সিটিতে একটা চৌর বাচ্চা, তারা সকালবেলা স্নান করতেন, করে কিছু খেয়ে কাজে লাগতেন সারাদিনের জন্য। সেই চৌবাচ্চাটা বাইরে থেকে জল ঢুকছে, এবং কাঁচা চৌবাচ্চা মানে পুরোভাবে একটা চৌবাচ্চা তৈরি করা হয়েছিল, জলের প্রেসারে সেই চৌবাচ্চাটা ফেটে যায়। ঘটনার ফলে 6 জন মারা যায়, ফলে আরো 2 জন, মোট মারা যায় 8 জন। আশ্চর্যের বিষয় হচ্ছে এই 8টা লোকের কোনো হদিস আজকে পর্যন্ত পাওয়া যায়নি। কারণ একজন দালাল মানে কন্ট্রাক্টর, সে লেবার কন্ট্রাক্টর, বিভিন্ন জায়গা থেকে গরিব মানুষদের এনে কাজে লাগানো। যেদিন ঘটনা ঘটলো সেই লেবার কন্ট্রাক্টর হাওয়া হয়ে গেল, আর তাদের পেরোল যেটা ছিল, যেখানে নাম, ঠিকানা, পেশা, তাদের কত টাকা মাইনে দেওয়া হবে ইত্যাদি যে রেজিস্টারটা মেনটেন করা হতো, সেই রেজিস্টারে ওই লোকগুলো কোনো নামই নেই। দেহ লোপাট করে নেওয়া হলো। পুলিশ তখন তো বামফ্রন্ট জামানা, পুলিশ পার্টি দল সব দিকে মানে দলে মানে এই প্রমোটারদের দল, এরা তখন এতটাই সংগঠিত ছিল, 6-7টা লোক। এবং যেদিন এই বিল্ডিংটা উদ্বোধন হলো, উদ্বোধনের সাউথ সিটি মলে এসেছিল শাহরুখ খান। তার আগের দিন একটা প্রেস কনফারেন্স হয়েছে,
দেশের লোকদের ডেকে ডেকে বলা হলো যে আপনারা কি চান, আপনাদের গিফট কালকে দেওয়া হবে, সেই গিফটটা দেখুন। এবার আমি বললাম, এবং খাওয়া দাওয়া নিয়ে আলোচনা হচ্ছে, কেউ কিছু খেতে ভালো লাগে, তাই বললাম, সবই তো ঠিক আছে, কিন্তু আমাদের কাছে যে একটা চৌবাচ্চা থেকে 8 জন এবং ওইখান থেকে রঙের কাজ করতে গিয়ে আরো 3 জন, মোট 9টা লোক মারা গেছে, সেই 9টা লোকের নাম আমি জানতে চাই। সেই বংশাল বলে যে ভদ্রলোক ছিলেন, তিনি ছিলেন ওই প্রজেক্টের ম্যানেজার, তিনি আমাকে বললেন, আপনি তো সাংঘাতিক লোক, একটা ভালো সন্ধে, কালকে শাহরুখ খান আসবে, আমরা এত দামি গিফট দেবো সাংবাদিকদের, তার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, আর আপনি এখন এই প্রসঙ্গ এগুলো তুলছেন, এই প্রসঙ্গগুলো এখন তোলার সময়? আমি বললাম, হ্যাঁ, এখনই তোলার। কারণ আমরা যখন একটা ঐতিহাসিক মুহূর্ত পালন করতে যাচ্ছি, সাউথ সিটি মল, ভারতবর্ষের কখনো সবচেয়ে সর্বোচ্চ মল ওটা, কলকাতার, তার সঙ্গে যে মানুষগুলো ওই মলটা ঘুরতে গিয়ে প্রাণ দিল, সেই মানুষগুলোর পরিবারগুলো কেমন আছে কিন্তু জিজ্ঞাসা করা অন্যায়? এই নিয়ে আমি একটা স্টোরি তৈরি করলাম, অফিসে ফিরলাম, অফিসে রেডি করলাম, এডিট ফেডিট হলো, আমার মতো করে আমি লিখে লিখে ফেললাম। কিছুক্ষণ বাদে আমাদের যিনি সর্বেসর্বা ছিলেন, জানি রমেশ গান্ধী, তারপর বললো, আপনি এরকম একটা স্টোরি করছেন? আমি, হ্যাঁ, এরকম একটা 9টা লোক মারা গেছে, কাল শাহরুখ খান আসবেন, বলে আপনি আপাতত স্টোরিটা হোল্ড করুন। বনশাল এবং তার লোকজন, আমি বেরিয়ে আসার কিছুক্ষণ বাদে 8 ঘন্টার মধ্যে তারা অফিস চলে আসে। এবং আমাদের যিনি সর্বময় কর্তা, তাকে গিয়ে বোঝান যে বিজ্ঞাপনের বিনিময়ে 9টা মানুষের প্রাণের বিষয়টাকে কেটে দেওয়া। উনি চ্যানেল চালান, ওনারই সব, ব্যাপারটা তাই হলো, আমার স্টোরিটাকে প্রকাশিত হয়। ফলে এই যে ঘটনাগুলো, এটা তখন বামফ্রন্টের আমল। একদম। আমি ঠিক আপনার রূপমবাবু, আপনার এই কথার প্রসঙ্গ ধরেই আমি ছবি দেখাতে পিসিআরকে বলবো যে আজকের সংবাদ মাধ্যমের ছবিটা যদি আমি একটু দেখাই, বেশ বড় করে বিজ্ঞাপনের ছবিটা একটু দেখুন। এই দেখুন, আরও একটা বিজ্ঞাপন আছে, এই বড় একটা পত্রিকার বিজ্ঞাপন, আর একটা বিজ্ঞাপনের অংশটা, এটা হচ্ছে প্রথম পাতার খবর, এইটা হচ্ছে বিজ্ঞাপনে দেখুন একেবারে প্রথম পাতায় বিজ্ঞাপন, যেটা একটু আগে মিরাতুদ্দিন বলছিলেন যে বেঙ্গল মিন্স বিজনেস, তারও উপরে রয়েছে, এটার যদি উপরে দেখা যায় তাহলে রয়েছে বাংলা মানে উৎকর্ষ। সত্যি বাংলা মানে উৎকর্ষ, কত লাখ টাকার বিজ্ঞাপন, এটা লক্ষ টাকার বিজ্ঞাপন। এই লক্ষ টাকার বিজ্ঞাপন যে সংবাদ মাধ্যমকে সরকার দেয়, সেই সংবাদ মাধ্যম সত্যি খবর তুলে আনবে, তারা বলবে যে এত বড় একটা ঘটনা এই খবরের কাগজে আর প্রথম পাতায় এই বিজ্ঞাপনটা ছাপিয়েছে, তারপরেই উৎকর্ষ, বাংলা মানে উৎকর্ষ, এইটা যখন বক্তব্য, আর খবরের কাগজের পাতা উল্টালেই দেখা যাচ্ছে যে ম্যানহোলে পড়ে 3 জন মানুষের মৃত্যু, একেবারে প্রথম পাতার খবর এটা। একদিকে প্রথম পাতায় বাংলা মানে উৎকর্ষের কি চমৎকার নমুনা মেয়র বলেছেন। কি বললেন মেয়র? যখন দেহ উদ্ধার হলো দেখা গেল কারো মুখে মাস্ক ছিল না, গামবুট বা যে পোশাক পরা দরকার সেরকম কিছু ছিল না। কারণ কি হয়, যে গাইডলাইন্সগুলো সেগুলো অনেক সময় শ্রমিকরা মানেন না, ও আমার কিছু হবে না, লাফিয়ে নেবে পড়ে, তো তাতেই বিপদটা হয়। কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, আমি তো পরে এসেছি, সুতরাং এর ক্ষেত্রে কি হচ্ছে, আমার মুখ্যমন্ত্রী এক্ষুনি বলছে এক্ষুনি যাও, তো আমি চলে এলাম দৌড়ে। তো এনকোয়ারি হোক, থানা এনকোয়ারি করবে, আমাদের ডিপার্টমেন্ট এনকোয়ারি করবে, তারপরে কেএমডিএ থেকে এনকোয়ারি হবে। এটা এমএসএমইর কাজ, সেটা কাজটাকে এখানে এতে কেএমডিএ করছে। এটা আমি জানতাম না যে এই কাজটা এখন একে দিয়েছে কেএমডিএ। তো যাই হোক, এটা ইনকোয়ারি হবে, হয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। দাদা, দীর্ঘদিন এখানে বেহাল অবস্থা এরকম দেখেছি, এটা নিয়ে বারবার কথা হচ্ছে, অ্যাসোসিয়েশনের সাথে আমাদের বারবার কথা হচ্ছে, এটা এমএসএমইর সাথে কথা হচ্ছে, দেখা যাক তারা কি ডিসিশন নেয়। তবে আমরা এই অবস্থার মধ্যে কাজ করাটা ঠিক নয়, যতক্ষণ না পাম্প করে বার করে এখানে কোন ড্রেনের মধ্যে কোন গ্যাস আছে কি না আছে যতক্ষণ আইডেন্টিফাই করা, ততক্ষণ শ্রমিককে নামানোটা উচিত হয়নি, আর এরপরে আর হবেও না। সাধারণ মানুষকে মনে করিয়ে দেব যে সাধারণ মানুষের নিরাপত্তাটাই সবথেকে আগে ভাবা উচিত। যে বেঘরে প্রাণগুলো গেল, আবারও বলছি, প্রশ্ন করতে শিখুন, প্রশ্ন করুন, কেন এইভাবে একেবারে কীট পতঙ্গের মতো মানুষ মারা যাবে, কেন তারপরেও ছন্দময় থাকবে আমাদের নাগরিক জীবন। একটু অস্বাচ্ছন্দ্য বোধ করুক না সবাই, একটু চর্চা হোক না, একটু ক্ষেপে উঠুন না, একটু রেগে উঠুন। বিশ্বাস করুন, এই রাগ, এই ক্ষোভটা খুব দরকার গণতন্ত্রের জন্য, আমাদের ব্যবস্থাপনার পরিশুদ্ধির জন্য।